আজকে আপনাদের জন্য নিয়ে একটি রহস্য ও রোমাঞ্চকর থ্রিলার স্টোরি। এবার খুনি স্বয়ং গোয়েন্দা। এক সপ্তাহের লম্বা ছুটি থেকে ফিরে থানায় জয়েন করেই একটা ইন্টারেস্টিং কেস হাতে পেল জয়ন্ত। কোঁকড়ানো চুল, একটু শর্ট হাইটের মেয়েটি তারই অপেক্ষায় বসেছিল। মুখ চোখে বেশ একটা জৌলুস আছে যা দুবার ঘুরে দেখতে বাধ্য করে। জয়ন্তকে ঢুকতে দেখেই মেয়েটা উঠে দাঁড়ালো। আপনি কি ওসি জয়ন্ত বিশ্বাস? হ্যাঁ, বলুন কি ব্যাপার? জয়ন্ত চেয়ার টেনে বসলো নিজের জায়গায়। দেখুন, আমি কাছাকাছি অঞ্চলেই থাকি। আপনি তো ছিলেন না গতকাল বা পরশু। আমি 2 দিন এসে ফিরে গেছি। এখানে একটা ঘটনা ঘটেছে গত সপ্তাহে, শুনেছেন কিনা জানি না। একটা অ্যাক্সিডেন্টের ঘটনা। গার্গী সাহা মিলন মেলার কেস? মেয়েটি চেয়ারে বসতে বসতে বলল, ও, আপনি জানেন তাহলে? হ্যাঁ, ওভার দ্য ফোন শুনেছি। আপনি কি বলতে এসেছেন সেটা বলুন। এই বলে জয়ন্ত একজন পিয়নকে ডেকে মিলন মেলার ফাইলটা আনতে বলল। তারপর আগন্তুককে জিজ্ঞাসা করলো, কি নাম আপনার? আমার নাম? দেখুন, আমি যেটা বলতে এসেছি তার সাথে হয়তো আমার নামের খুব একটা সম্পর্ক নেই। মানে আমার নাম বলতে কোনো অসুবিধা নেই, দরকার হলে বলবো। আমি একটা তথ্য আপনাকে দিতে এসেছি। জয়ন্ত আগন্তুককে একবার ভালো করে দেখল, তারপর বলল, কি তথ্য? আমি গার্গী আর আমি ভালো বন্ধু ছিলাম আসলে। ফেসবুক থেকে আমাদের পরিচয়। তারপর খুব তাড়াতাড়ি ঘনিষ্ঠ হয়ে উঠেছিলাম আমরা। মাঝে মাঝে একসাথে সিনেমা বা শপিংয়ে যেতাম দুজনে মিলে। গার্গীর বাড়িতে কেউ জানতো না এই ব্যাপারে। ওর বাবা মা খুব রক্ষণশীল ধাঁচের। তো ঘুরতে গেলে বাড়িতে টিউশনের নাম করে বেরোতো গার্গী। সেদিনও ওই রকম বেরিয়েছিল। জয়ন্ত আঁচ করল যে ব্যাপারটা বেশ কৌতূহলজনক হয়ে উঠছে। সে সোজা হয়ে বসল। আগন্তুক বলল, ঘটনার দিন গার্গী আমাকে বেশ কিছু ছবি পাঠিয়েছিল, মেলার ছবি। মিলন মেলায় একাই গিয়েছিল ও। আমার যাওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে অফিসে আটকে পড়ি। তো বাড়ি ফিরে না গিয়ে একাই যায় মেলায়। ওখানে বেশ কিছু ছবি তুলেছিল মেলার, আমাকে সেগুলোই পাঠিয়েছিল। তারপর ওর ফোন থেকে ছবিগুলি ডিলিট করে দেয় বাড়ির ভয়ে। বাড়িতে জানতো না যে ও মেলায় যাবে, জানতো পড়তে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই ওর ফোন চেক করেছেন এবং কিছু পাননি। তাই আমি মেলার এই ছবিগুলো আপনাকে দেখাবার জন্য নিয়ে এসেছি। আপনার নাম শুনেছি অনেক। মেয়েটি তার ফোন থেকে কিছু ছবি বার করে জয়ন্তর সামনে রাখলো ফোনটা। তারপর বলতে থাকলো, সবাই এটাকে অ্যাক্সিডেন্টে মৃত্যু বলেই ধরে নিয়েছে। আমিও প্রথমে তাই ভেবেছিলাম, কিন্তু পরে ভালো করে ছবিগুলো দেখতে দেখতে আমি একটা জিনিস খেয়াল করলাম। দেখুন, বেশ কয়েকটা ছবিতে একটা গ্রিন কালারের টি শার্ট পরা ছেলেকে দেখা যাচ্ছে অনেক দূরে। মুখ তো বোঝা যাচ্ছে না ভালো। কয়েকটাতে মাথাও কাটা গেছে, কিন্তু ভালো করে দেখলে বোঝা যাবে যে সেই একই ব্যক্তি, আর সোজা এদিকেই তাকিয়ে রয়েছে সব সময়। জয়ন্ত ফোনটা নিয়ে ছবিগুলো দেখলো। কথাটা ভুল নয়, এই ছবিগুলো সত্যি এই কেসটাকে অন্যদিকে নিয়ে যেতে পারে। ইন্সপেক্টর বক্সি তো এটাকে অ্যাক্সিডেন্টের কেস বলে ধরে নিয়ে ক্লোজ করে দিয়ে গেছেন।
আগন্তুক মেয়েটি বলল, কেউ মনে হয় ওকে ফলো করছিল। গার্গী বুঝতে পারেনি নিশ্চয়ই, না হলে আমাকে বলতো তখনই। ফলো করছিল মানে নিশ্চয়ই কোনো অসৎ উদ্দেশ্য ছিল তার। এসব ভেবেই আমার মনে হলো যে এটা হয়তো শুধু অ্যাক্সিডেন্টের ঘটনা নাও হতে পারে, কিছু রহস্য থাকলেও থাকতে পারে। জয়ন্ত তার পেশাগত দক্ষতায় মাথা নেড়ে বলল, আমি বুঝতে পারছি আপনার ঘনিষ্ঠ বন্ধুর জন্য আপনি খুবই উদ্বিগ্ন। নানা রকম কষ্ট কল্পনা আপনার মনে ঘুরছে হয়তো। কিন্তু মেলায় বহু লোক আসে আর সেখানে ফটো তুললে অনেককেই সে ফটোতে এসে যেতে পারে। তার মধ্যে একজনকে বিশেষভাবে সন্দেহ করা ব্যাপারটা যুক্তির দিক থেকে খুব ধারালো কি? আগন্তুক একটু ভেবে বলল, মেলায় মানুষ যায় আনন্দ করতে, যে যার নিজের মতন ঘোরে। এভাবে ঠায় একটা মেয়ের দিকে তাকিয়ে থাকে না সবসময়। 11টা ছবির মধ্যে 6খানাতেই আমরা দেখতে পাচ্ছি সেই ব্যক্তি উপস্থিত। হয়তো এটা স্বাভাবিক, হয়তো নয়, কিন্তু একটু বাজিয়ে দেখতে ক্ষতি কি? জয়ন্ত এবার জিজ্ঞাসা করল, আপনার আত্মপরিচয় দিতে না চাইবার কি কারণ আছে জানতে পারে কি? কিছুই না। দেখুন, গার্গীর বাবা মা আমার সম্পর্কে কিছুই জানতেন না। এখন গার্গীর এভাবে মৃত্যুর পরে যদি তারা আমার সম্পর্কে জানতে পারেন, প্রথমত তাদের চোখে গার্গী হয়তো খুব ছোট হয়ে যাবে, বাড়িতে গোপন করে এভাবে বিভিন্ন জায়গায় যেত। তাছাড়া তারা আমাকেও সন্দেহ করতে পারেন, ভাববেন আমি হয়তো কোনোভাবে যুক্ত। তাদের আমি দোষ দিতে পারি না, কত কিছুই তো ঘটছে সমাজের চারদিকে, সেখানে তারা আমাকে কিভাবেই বা বিশ্বাস করবেন? সব মিলিয়ে ব্যাপারটা সম্পূর্ণ অন্যরকম খিচুড়ি হয়ে যাবে। আমিও তো একজন মেয়ে, তারা আমার ব্যাপারে খোঁজ খবর নিতে থাকলে আমার বাড়িতেও সমস্যা হতে পারে। আমি শুধু চাই, যদি গার্গীর মৃত্যুর জন্য কেউ দায়ী থাকে তো সে চিহ্নিত হোক এবং শাস্তি পাক। আপনি চাকরি করেন বললেন, তাই না? তা কোথায় জব আপনার? জয়ন্ত জিজ্ঞাসা করল। আমি গ্র্যাজুয়েশনের সাথে সাথে রিসেপশনিস্টের জব করছি একটা ফার্মে, কিছুদিন হলো। B&B অ্যাসোসিয়েট, ধর্মতলার কাছে ওদের অফিস। জয়ন্ত মেয়েটিকে অভয় দিয়ে বলল, ঠিক আছে, আপনার পরিচয় গোপন রাখা আমার দায়িত্বে রইল। চিন্তা করবেন না, আমি দেখে নিচ্ছি। আপনার সামনে আমার নাম্বার লেখা আছে, দেখুন। আপনি ছবিগুলো এই নাম্বারে পাঠিয়ে দিন ততক্ষণে। মেয়েটিকে বসিয়ে রেখে কেস ফাইলটা খুলল জয়ন্ত। সে যখন ছুটিতে গিয়েছিল, রঘুনাথ বক্সি অস্থায়ীভাবে তার জায়গায় ছিলেন। ফাইলে তারই হস্তাক্ষর। গত বুধবারের ঘটনা। নাম গার্গী সাহা, বয়স 22, 5 ফুট 2 ইঞ্চি হাইট, বাবা মায়ের একমাত্র সন্তান। নাগরদোলা থেকে পড়ে মৃত্যু। উঁচু ইলেকট্রিক নাগরদোলা বা হুইল বলা যায় যাকে। পুলিশ রিপোর্ট বলছে মৃতার বাবার তরফ থেকে থানায় ডায়েরি করা হয়েছে। মৃত্যু ঘটেছে বিকেল 4টে থেকে 4:30-এর মধ্যে। মুখ চোখ সম্পূর্ণ বিকৃত হয়ে গেছে, থেঁতলে গেছে। সেই ছবি সাঁটানো আছে ফাইলে। পুলিশি অ্যাকশন বলতে ওই মেলা প্রাঙ্গণের সব নাগরদোলা বন্ধ করে দেওয়া হয়েছে। যে ইলেকট্রিক নাগরদোলা থেকে পড়ে গার্গী সাহার মৃত্যু হয়েছে, সেই নাগরদোলার মালিক পলাতক। নাম সত্যরঞ্জন সাউ, বয়স আন্দাজ 50 থেকে 55। নাগরদোলা কোথাও ভাঙেনি বা কোনো রকম ক্ষতিগ্রস্তও হয়নি। তবে যে সিট থেকে পড়ে মৃত্যু হয়েছে গার্গীর, তার সেফটি লকটা খোলা ছিল। কিভাবে খুললো সেটা বোঝা যায়নি, যদিও পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী
মস্তিষ্কে তীব্র আঘাত লাগা থেকে মৃত্যু ঘটেছে, কোনো জায়গা থেকে পড়লে যা হতে পারে আর কি। এগুলো সবই জানা ছিল জয়ন্ত। থানা থেকে ফোনে বিস্তারিত খবর দেওয়া হয়েছিল। ইন্সপেক্টর বক্সি তার সাথে আলোচনাও করেছিলেন যখন জয়ন্ত ছুটিতে ছিল গত সপ্তাহে। তবু ফাইলটা খুলে নাড়াচাড়া করছিল সে। একবার মেয়েটির দিকে তাকিয়ে প্রশ্ন করল সে, কোনো বয়ফ্রেন্ড বা ওরকম কোনো রিলেশন কি ছিল গার্গীর? দেখুন, আমি তো সেরকম জানি না। যদিও মেয়েরা এই ব্যাপারে খুব অন্তর্মুখীন হয়, তবু কিছু থাকলে আমাকে অন্তত বলতোই। না, সেরকম কোনো রিলেশনে ছিল না ও। তাহলে আপনি যে বলছেন এটা অ্যাক্সিডেন্ট নাও হতে পারে, হয়তো ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, তার তো কোনো মোটিভ পাওয়া যাচ্ছে না। কেউ কেন এরকম করবে? মেয়েটি একটু কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ছিল একজন, ঠিক কোনো সম্পর্ক নয়, ওদের পাড়ারই ছেলে, গার্গীর থেকে বয়সে বেশ বড়। গার্গীর সাথে জোর জবরদস্তি করবার চেষ্টা করেছিল একবার পুজোর সময়। বেশ ঝামেলা হয়েছিল সেবার। আর ছেলেটাকে খুব অপমান করেছিল গার্গী, কিন্তু পরে ছেলেটা বাড়িতে এসে ক্ষমা চেয়ে নেয়। ব্যাপারটা দুই বাড়ির মধ্যেই মিটমাটও হয়ে গিয়েছিল, তবু পুরনো রাগ থেকে থাকতেই পারে। আপনি বলছেন সেই ছেলেটাই এই মেলায় গিয়েছিল আর গার্গীকে ইলেকট্রিক নাগরদোলা থেকে সেই ধাক্কা মেরে ফেলে দেয়? কোনো সাক্ষ্য প্রমাণ কিছু কিন্তু নেই। রিপোর্টে আমি যা দেখছি, প্রত্যক্ষদর্শীদের বয়ান মতো মেয়েটি নাগরদোলার সিটে একাই ছিল, তার সাথে আর কেউই ছিল না। আগন্তুক মেয়েটি একটু মৃদু হেসে বলল, ভেবে দেখুন, একটা বিশাল উঁচু নাগরদোলা খুব জোরে ঘুরছে। সেখান থেকে কেউ ছিটকে পড়লে লোকে তো তার দিকেই দেখবে আতঙ্কে। কোথা থেকে পড়লো, কিভাবে পড়লো, কে নজর করে দেখছে, অধিকাংশই তো দেখতে পাবে পড়ার পরে। সঙ্গে কেউ ছিল কি ছিল না, এটা সম্পূর্ণ নির্ভর করছে কেউ নিজে থেকে এগিয়ে এলো কি না সঙ্গী হিসাবে। কেউ আসেনি তার মানে কেউ ছিল না, এভাবেই ভাববে মানুষ, তাই না? জয়ন্ত ভেবে দেখল কথাটা ঠিক। পুলিশ খুব উপর উপর রিপোর্ট তৈরি করেছে, তলিয়ে একদম না ভেবেই। সে ডায়েরি থেকে মৃতার বাবার নাম্বার নিয়ে সেখানে একটা ফোন করলো। হ্যালো, আমি জয়ন্ত বিশ্বাস, কোন্নগর থানা থেকে বলছি। ওপাশে যিনি ফোন ধরেছিলেন তিনি চুপ করে রইলেন। জয়ন্ত আবার বলল, দেখুন, আপনাদের মানসিক অবস্থা এই মুহূর্তে স্বাভাবিক নয় জেনেও কেসের তদন্তের স্বার্থে আপনাকে একটা প্রশ্ন করতে বাধ্য হচ্ছি। এবারে ফোনের অন্য প্রান্ত থেকে একটা ভেঙে পড়া কণ্ঠস্বর এলো। বলুন, কি জানতে চান? আমরা নিজেরাও তো অনেক প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছি। কোথায় আমাদের ভুল ছিল, কিসের অভাব রেখেছিলাম আমরা? জয়ন্ত একটু চুপ করে থেকে বলল, দেখুন, আমি জানতে পারলাম আপনাদের পাড়ার কোনো একটি ছেলের সাথে আপনাদের মেয়েকে জড়িয়ে কিছু সমস্যা হয়েছিল। হ্যাঁ, সে পুরনো কথা, সেসব মিটমাট হয়ে যায় তারপর। হ্যাঁ, জানি সেটা। তো কি নাম সেই ছেলেটার? ভিক্টর বলে ডাকি আমরা পাড়ায়। খুব সুবিধের নয় সে, কিন্তু কেন বলুন তো?
ঠিক আছে, আমি পরে আপনার সাথে যোগাযোগ করছি। ফোনটা রেখে দিল জয়ন্ত। তারপর আগন্তুককে বলল, ঘটনাটা তো ঠিকই বলেছেন, বোঝা গেল। ধরে নেওয়া যাক এই ছেলেটাই আপনার বন্ধু, মানে গার্গীকে মেলায় ফলো করছিল, তারপর তার সাথে ইলেকট্রিক নাগরদোল্লায় চড়ে। কিন্তু ব্যাপারটা খুব অবাস্তব আর কাল্পনিক হয়ে যাচ্ছে নাকি? প্রশ্ন হচ্ছে, ছেলেটার সঙ্গে যখন গার্গীর একটা ঝামেলাই হয়েছিল কোনো এক সময়ে, তো তার সাথেই নাগরদোলায় কেন সে চড়বে? ছেলেটা অনুরোধ করলেই বা কেন চড়বে সে? এটা ভীষণ অদ্ভুত নয় কি? কোনো মানুষ কি মুখোশ পরে আসে সব সময় কি সেটা বোঝা যায়? হয়তো গার্গী বিশ্বাস করেছিল যে ছেলেটা সত্যি অনুতপ্ত। হয়তো বাড়িতে মিথ্যে বলে মেলায় যাওয়ার কারণে একটু ভীত ছিল সে, সবার সামনে একটা সিন ক্রিয়েট করতে চায়নি। হতে পারে, কিন্তু ব্যাপারটা আমার স্রেফ আজগুবি আর আপনার মনের অহেতুক সন্দেহ বলেই মনে হচ্ছে। আগন্তুক মেয়েটি তখন জয়ন্তর চোখে চোখ রেখে ঠান্ডা গলায় বলল, ছেলেটা অনুরোধ করলেও গার্গী না হয় তার সাথে নাগরদোলায় চড়তে যাবে না। কিন্তু ধরুন যদি উল্টোটাই হয়ে থাকে? নড়ে চড়ে বসলো জয়ন্ত। আপনি কি বলছেন? গার্গী নিজেই ছেলেটাকে নাগরদোলায় চড়বার প্রস্তাব দিয়েছিল? কেন? পুরনো রাগ তো উভয় দিকেই থাকতে পারে, তাই না? হয়তো প্রতিহিংসা নিতে চেয়েছিল গার্গী। কিন্তু আপনি তো বললেন যে ছেলেটা ক্ষমা চেয়ে নিয়েছিল আর সেসব মিটমাট হয়ে গিয়েছিল। মিটমাট তো হয়ে গিয়েছিল, কিন্তু আমাদের সমাজে একটা ছেলের সাথে একটা মেয়ে কোনোভাবে জড়িয়ে পড়লে তার মিটমাট বা মীমাংসা আসলে কার পক্ষে যায়, কাকে সেই ইতিহাস সর্বক্ষণ বহন করে চলতে হয়, আপনি নিশ্চয়ই জানেন। অথবা কে জানে, হয়তো আপনি সত্যিই জানেন না, আপনি বুঝবেন না। একমাত্র টিউশন যাওয়া ছাড়া গার্গীর বাইরে বেরোনো, ঘুরতে যাওয়া সব বন্ধ হয়ে গিয়েছিল তারপর থেকে। গার্গী হয়তো চেয়েছিল তার এই গ্লানিকর ইতিহাসের জন্য যে দায়ী তার উচিত শাস্তি হোক, তাই এই নাগরদোল্লার প্ল্যান। দাঁড়ান দাঁড়ান, আপনি তো কাহিনীর পর কাহিনী ভেবে যাচ্ছেন। এটা কি বলিউডের স্ক্রিপ্ট লিখছেন নাকি? আশ্চর্য! আপনি বলছেন যে গার্গী নিজেই ছেলেটাকে নিয়ে নাগরদোলায় উঠেছিল? যাতে উপর থেকে সুযোগ মতো তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে প্রতিশোধ নিতে পারে। আগন্তুক সঙ্গে সঙ্গে জয়ন্তর কথাটাকে সম্পূর্ণ করলো। তারপর আবার বলল, একটা মেয়ের কাছে তার সম্মান সবচেয়ে বড় জিনিস। মেয়েদেরকে দুর্বল ভাববেন না জয়ন্তবাবু। নিজের সম্মানে আঘাত লাগলে সে করতে পারে না এমন কাজ নেই। সবকিছু যেন গুলিয়ে যাচ্ছিল জয়ন্ত। সে এই কথার পিঠে বলল, তার মানে ছেলেটাকে মেলায় দেখে গার্গী তার উপর প্রতিশোধ নেবার ফন্দি আঁটে এবং তার সাথে নাগরদোলায় চড়ে, কিন্তু ধাক্কাধাক্কির সময় সে নিজেই পড়ে যায় বা ছেলেটিকে তাকে ধাক্কা মারে, তাই তো? মেয়েটি কিছু বলে না। তার মুখ দেখে বোঝা যায় এটাই সে বলতে চেয়েছে। জয়ন্ত কি বলবে বুঝে উঠতে পারে না। মাথার চুলে আঙুল চালিয়ে একটু ভেবে শেষে বলল, দেখুন, সবটাই তো সম্ভাবনার ব্যাপার। মানছি আপনি যেরকম বলছেন সেরকম হয়ে থাকতে পারে, কিন্তু অন্য কিছুও তো হয়ে থাকতে পারে। না, এটাই হয়েছে, আমি আপনাকে জোর দিয়ে বলতে পারি। আমি বুঝতে পারছি না। জয়ন্ত বলে,
আপনি আপনার বন্ধুর পক্ষে বলছেন নাকি তার বিপক্ষে? খুন তার মানে আপনার বন্ধুই করতে চেয়েছিল, কিন্তু সে নিজেই খুন হয়ে যায় শেষে। বাহ! মেয়েটি একটু মৃদু হাসে। গার্গী যা চেয়েছিল তা শেষ অবধি করতে পারল না। দেখুন, গার্গী তার ভুলের শাস্তি তো পেয়েছে, চরম শাস্তি সে পেয়েছে, কিন্তু বলুন তো, ছেলেটার কোনো শাস্তি কি হবে না? গার্গীর মতন একটা মেয়েকে এই জায়গায় নিয়ে আসার জন্য যার কুকর্ম দায়ী, তার জন্য কোনো সাজা কি নেই আপনাদের আইনের বইতে? জয়ন্ত বলল, আমরা আইনের রক্ষক মাত্র। আইনের বিচার আদালত করবে, সেটা আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। আমি আমার দিক থেকে এই কেস রিওপেন করে আবার ইনভেস্টিগেশন শুরু করছি। আপনি নিশ্চিন্তে থাকুন, আমি যতটা সম্ভব চেষ্টা করব যাতে দোষী ঠিকই শাস্তি পায়। আপনি ছবিগুলো পাঠিয়ে দিয়েছেন দেখছি, ভেরি গুড। আবার দরকার পড়লে তাহলে এই নাম্বারেই আপনাকে কল করে নেব, ঠিক আছে? ওকে। নিশ্চয়ই নিশ্চয়ই, অনেক ধন্যবাদ আপনাকে। তাহলে আমি চলি। আগন্তুক মেয়েটি উঠে দাঁড়ালো। হ্যাঁ, আসুন। জয়ন্ত কেস ফাইলটা নিয়ে বসে দেখতে দেখতে ভাবছিল, কি সব আজগুবি কাহিনী শুনিয়ে গেল মেয়েটা। ঘটনাগুলো যেভাবে ব্যাখ্যা করলো সেটা ঠিক হতেই পারে, কিন্তু ভাবনাগুলো যেন বড্ড বেশি সাজানো সাজানো। দুইয়ে দুইয়ে মিলে যাচ্ছে ঠিকই, কিন্তু মেয়েটা এত জোরের সাথে সবকিছু বলছিল যেন সে নিজে দেখেছে সবটা। সত্যি কি সে নিজে দেখেছে? উঠে বসলো জয়ন্ত। সেদিনকে মেলায় তারও যাওয়ার কথা ছিল বলছিল মেয়েটা। হয়তো সত্যিই গিয়েছিল, যা সে গোপন করে গেছে। আর তাহলে কি কোনোভাবে এই দুর্ঘটনা বা খুনের সাথে সে যুক্ত থাকতে পারে? নিজের ওপর থেকে সন্দেহের তীর অন্যদিকে ঘোরাবার জন্যই হয়তো। কি মনে হতে কনস্টেবল বরুণকে ডাকলো জয়ন্ত। বরুণ বাবু, বরুণ বাবু, একটু এদিকে আসবেন। হ্যাঁ স্যার, বলুন। এই একটু আগে যে মেয়েটা এসেছিল, সে এখানে আরো দুদিন এসেছে, কাল পরশু। কই, না তো স্যার। তুমি শিওর? হ্যাঁ, আজই প্রথম দেখলাম। আসেননি তো আগে। বরং আমাকে জিজ্ঞাসা করেছিল এখানকার ওসির নাম কি। আমি বললাম যে রঘুনাথ বক্সি অস্থায়ীভাবে বদলি হিসেবে ছিলেন, আপনারা ছুটি থেকে ফিরে আসার কথা। তো বলল অপেক্ষা করবে, দেখা করে তারপর যাবে। বরুণকে চলে যেতে বলে জয়ন্ত কপালে হাত দিয়ে বসে থাকলো কয়েক মুহূর্ত। আগন্তুক সম্ভবত তাদের সবাইকে বোকা বানিয়ে গেছে। মেয়েটির পাঠানো ছবিগুলো আরো একবার ভালো করে দেখতে দেখতে জয়ন্ত থানার ফোন থেকে একটা কল করলো মেয়েটির মোবাইলে। রিং হয়ে গেল, কেউ ধরলো না। ধরবে না জানা কথা, তবু আরেকবার কল করলো সে। রিং হচ্ছে। কয়েকবার রিং হবার পর অপর প্রান্ত থেকে আওয়াজ এলো, একটা বয়স্ক পুরুষ কণ্ঠ। হ্যালো, আমি কোন্নগর থানা থেকে বলছি। এটা কি আপনার ফোন? হ্যাঁ, আপনি কি জয়ন্ত বিশ্বাস? আপনার সঙ্গে তো কথা হলো একটু আগে, বলুন। ও, একটু হকচকিয়ে গেল জয়ন্ত।
আপনি? আমি গার্গীর বাবা বলছি। আপনি আমার মেয়ের মোবাইলে ফোন করেছেন। ওর ঘরে রাখা ছিল ফোনটা, তাই প্রথমবার এসে ধরবার আগেই কেটে যায়। থানার ডায়েরিতে ঠিকানা লেখা ছিল। জিপ নিয়ে সোজা সেখানে হাজির হলো জয়ন্ত। গার্গীর বাবা মা জয়ন্তকে আপ্যায়ন করে বসালেন। বললেন, ওই একটা মেয়েই তো আমাদের সব কিছু ছিল। কোথা থেকে যে কি হয়ে গেল এখনো যেন বিশ্বাস হয় না যে আর সে নেই। কি নিয়ে যে বাঁচবো আমরা বাকি দিনগুলো জানি না জয়ন্তবাবু, জানি না। দৃশ্যতই তারা খুব বিষণ্ণ দেখল জয়ন্ত। খুবই স্বাভাবিক, কিন্তু তার মাথায় হাজার প্রশ্ন ঘুরছে তখন। ভদ্রলোকের উদ্দেশ্যে সে বলল, আপনার মেয়ের মোবাইলটা একটু দেখাতে পারেন? হ্যাঁ, আনছি। গার্গীর বাবা মেয়ের ঘর থেকে মোবাইলটা এনে দিল জয়ন্তকে। জয়ন্ত চিনতে পারল, হুবহু এই ফোনটাই সে দেখেছে এই একটু আগে থানাতে। এ কি করে সম্ভব? একটু ভেবে জয়ন্ত বলল, আপনাদের মেয়ে হয়তো অ্যাক্সিডেন্টে মারা যায়নি। কিছু নতুন তথ্য আমাদের হাতে এসেছে, কিন্তু তার আগে আপনাদের কাছে গার্গীর কোনো ছবি আছে নিশ্চয়ই। একটা ছবি নিয়ে আসুন তো। অ্যাক্সিডেন্ট নয়, গার্গীর মা এই কথায় ঠুকরে কেঁদে উঠলেন। কোনো রকমে চেয়ারের একটা হাতল ধরে বসে পড়লেন তিনি। গার্গীর বাবাও চিন্তিত মুখে ডাইনিং এর ফ্রিজের উপর থেকে একটা ফটো স্ট্যান্ড এনে জয়ন্তের সামনে রাখলেন। তাতে গার্গীর ছবি। জয়ন্ত অবাক হয়ে দেখল তার সন্দেহ মিথ্যে নয়। এই মেয়েটি তার কাছে এসেছিল একটু আগে। তার 6 বছরের কেরিয়ারে এত অদ্ভুত কেস সে আর কখনো দেখেনি। মেয়েটি তার কাহিনী নিজের মুখে শুনিয়ে গেছে। জয়ন্ত বুঝতেও পারেনি তখন। একটু যেন উদাস হয়ে গেল সে। বহুদিন আগে পড়া বাংলা গল্পের একটা লাইন তার মাথায় এলো একটু অন্যভাবে। গার্গী মরিয়া প্রমাণ করিল যে সে এমনি এমনি মরে নাই। ফটোটা স্ট্যান্ড থেকে বার করে হাতে নিয়ে জয়ন্ত বয়স্ক মানুষটিকে বলল, গার্গীর জন্য অনেক কিছু আপনারা করেছেন সারা জীবন। এবার তার আত্মার শান্তির জন্য শ্রাদ্ধ শান্তি যা করতে হয় একটু ভালো করে করিয়ে নেবেন। যাই হোক, এখন চলুন। ভিক্টরকে ধরতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। এটা অ্যাক্সিডেন্ট ছিল না। এতক্ষণ শুনছিলেন একটি রহস্য ও রোমাঞ্চকর থ্রিলার স্টোরি, এবার খুনি স্বয়ং গোয়েন্দা। আবার আমরা ফিরব সামনের সপ্তাহে ঠিক এইরকমই আরো একটি রোমাঞ্চকর গল্প নিয়ে। আমাদের চ্যানেলের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও শেয়ার করুন আপনার প্রিয় মানুষজনের কাছে।
অবশ্যই আপনার অমূল্য কমেন্ট ও একটি অমূল্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আপনাদের মূল্যবান একটি কমেন্ট ও একটি মূল্যবান সাবস্ক্রাইব আমাদের সাহায্য করবে এগিয়ে নিয়ে যেতে